Hello viewers, welcome to Geographia 24. বরফ যুগ হলো পৃথিবীর ইতিহাসের একটি দীর্ঘ সময়কাল যখন পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং পুরো বরফের চাদর ও হিমবাহ ভূমি মহাদেশগুলির বিশাল অংশ জুড়ে থাকে। এই বৃহৎ আকারের হিমবাহ লক্ষ লক্ষ বছর ধরে স্থায়ী ছিল এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করেছে। বরফ যুগ হল এমন একটি সময়কাল যা পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী শীতলতা দ্বারা চিহ্নিত হয়, যার ফলে মহাদেশীয় এবং মেরু বরফের চাদর এছাড়া আলপাইন হিমবাহের সম্প্রসারণ ঘটে। পৃথিবী তার ইতিহাস জুড়ে একাধিক বরফ যুগের অভিজ্ঞতা অর্জন করেছে, যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিকতমটি হল কোয়াটারনারি বরফ যুগ, যা প্রায় 2.6 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং এখন আন্তঃহিমবাহ পর্যায়ে আছে। পৃথিবীর কক্ষপথের পরিবর্তন, টেকটনিক কার্যকলাপ, বায়ুমণ্ডলীয় গঠন এবং মহাসাগরীয় অবস্থার পরিবর্তন সহ বিভিন্ন কারণে বরফ যুগের সৃষ্টি হয়েছিল। বরফ যুগ হল ভূতাত্ত্বিক সময়ের স্কেলে পৃথিবীর পৃষ্ঠ এবং জীবনকে আকৃতি দেওয়া। এখন প্রশ্ন হল, বরফ যুগের সূত্রপাত কিভাবে হয়েছিল? এর পেছনে যে সমস্ত কারণগুলি লক্ষ্য করা গেছে, বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা যেসব বিষয়ের উপর আলোকপাত করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল মিলানকোভিচ চক্র। এই চক্রের কথা পৃথিবীর ইতিহাসে বরফ যুগের উপর আলোকপাত করে। পৃথিবীর কক্ষপথ তার কাত হয়ে থাকা, পৃথিবীতে পৌঁছানো সৌরশক্তির বণ্টন এবং পরিমাণকে পরিবর্তন করে। বিশেষ করে কক্ষপথের আকৃতি, তির্যকতা এবং অগ্রসরতা সৌর বিকিরণের ধরনগুলিকে প্রভাবিত করে, বিশেষ করে উচ্চ অক্ষাংশের গ্রীষ্মকালে। এক্ষেত্রে গ্রীষ্মকালে বরফ হ্রাসের পরিবর্তে বরফ জমতে শুরু করে। দ্বিতীয়ত, কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের কম ঘনত্ব বিশ্বব্যাপী শীতলতার দিকে পরিচালিত করে। বরফ যুগে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়, গ্রিনহাউসের প্রভাব হ্রাস পায় এবং তাপমাত্রা আরও কমতে শুরু করে। তৃতীয়ত, প্লেট টেকটনিক এর দ্বারা মহাদেশগুলির গতিবিধি সমুদ্র এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালনের ধরন পরিবর্তন করে, পৃথিবীতে তাপ বিতরণকে প্রভাবিত করে এবং নির্দিষ্ট অঞ্চলের হিমবাহকে আরও জমার জন্য উৎসাহিত করে। সূর্যের শক্তি উৎপাদনের তারতম্য পৃথিবীর তাপ গ্রহণের পরিমাণকে প্রভাবিত করে, পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করতে পারে। এর ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বায়ুমণ্ডলের অ্যারোসোলের প্রবেশ করার প্রক্রিয়াকে অনেক বেশি ত্বরান্বিত করে, যা অস্থায়ীভাবে সূর্যালোককে বাধাগ্রস্ত করে এবং শীতলতার সৃষ্টি করে। দীর্ঘতম সময় ধরে আগ্নেয়গিরির কার্বন ডাই অক্সাইড নির্গমন বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসের মাত্রাকে প্রভাবিত করতে পারে এবং বরফ যুগের চক্রকে প্রভাবিত করে। এই কারণগুলি সাধারণত একত্রিত কাজ করে এবং এর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শীতলতা বৃদ্ধি করে। তবে এর মধ্যে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন এবং গ্রিনহাউস গ্যাসের পারস্পরিক সম্পর্ক কেন্দ্রীয় কারণ হিসেবে বিবেচিত হয়। এগুলি লক্ষ লক্ষ বছর ধরে বিশ্বব্যাপী জলবায়ুর শীতলীকরণ এবং উষ্ণায়নকে প্রভাবিত করেছে। পৃথিবীর ইতিহাসের প্রধান প্রধান হিমযুগগুলির যদি আমরা দেখি, তাহলে পাব হুরোনিয়ান বরফ যুগ, যেটা 2.4 থেকে 2.1 বিলিয়ন বছর আগেকার। ক্রায়োজিনিয়ান বরফ যুগ 720 থেকে 635 মিলিয়ন বছর আগের। তারপরে আছে আন্দিয়ান সাহারান বরফ যুগ এবং চতুর্মুখী বরফ যুগ, যেটা 2.6 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল।
সাম্প্রতিক বরফ যুগ হলো চতুর্মুখী বরফ যুগ। এই চতুর্মুখী বরফ যুগকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এগুলো হলো গ্যালাসিয়ান, ক্যালিব্রিয়ান, চিবানিয়ান আর শেষে প্লাইস্টোসিন উপযুগ। এই সময়ের মধ্যে এগুলো হলো এবং আন্তঃহিমগ্যালাসিয়ান ঘটে, যেখানে বরফের চাদর চিবানিয়ান সম্প্রসারণের সাথে আর শেষে ঠান্ডা সময়কালকে উপযুগ হিমবাহ বলা হয়। এই সময়ের মধ্যে বরফের চাদর পশ্চাৎপসরণের সহ চক্র উষ্ণ সময়কালকে, যেখানে বরফের চাদর হিমবাহ সম্প্রসারণের সাথে ঠান্ডা সময়কালকে একটি বরফ যুগের শ্রেণীবিভাগ বলা হয়। একাধিক স্তরে বরফের চাদর এই বহু স্তরের সহ উষ্ণ সময়কালকে জলবায়ু ইতিহাস এবং লক্ষ লক্ষ বছর ধরে হিমবাহ একটি বরফ যুগের শ্রেণীবিভাগ একাধিক স্তরে সহায়তা করে। এই বহু স্তরের শ্রেণীবিভাগ বিজ্ঞানীদের পৃথিবীর জলবায়ুর ইতিহাস এবং লক্ষ লক্ষ বছর ধরে প্রজাতি সহ বিভিন্ন ধরনের ধরন, মানুষ এবং অন্যান্য সহায়তা করে। হোমিনিডের পাশাপাশি বরফ যুগের বিলুপ্ত বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী আজও বিদ্যমান প্রজাতি সহ বিভিন্ন ধরনের ম্যাস্টোডন ছিল মানুষ এবং অন্যান্য প্রাচীর ঘন হোমিনিডের পাশাপাশি সমৃদ্ধ মোটা চর্বি ছিল বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী এবং জন্য আদর্শ, যেমন ম্যামথ, দাঁতওয়ালা বিড়াল, ম্যাস্টোডন ছিল সাবার দাঁতওয়ালা বাঘ, যাদের ঘন লোম এবং বড় শিকার মোটা চর্বি শিকার করত, ছিল বেঁচে থাকার মেগাফোনাগুলির মধ্যে ছিল স্থলজ স্লথ, দাঁতওয়ালা বিড়াল, দৈত্যাকার সাবার দাঁতওয়ালা বাইসন এবং হিমবাহ সমভূমি জুড়ে বড় শিকার এই সময়কালে শিকার করত। অন্যান্য মেগাফোনাগুলির মধ্যে ছিল স্থলজ স্লথ, ভোলের মতো মাঝারি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদেরও এবং বাস ছিল। মানুষ পাথরের সরঞ্জাম এই সময় সেলাই করা পোশাকের মতো উন্নত আচরণ ও সরঞ্জাম, হরিণ, নেকড়ে এবং ভোলের মতো মাঝারি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদেরও শিকারের বাস ছিল। নেকড়ে মানুষ পাথরের সরঞ্জাম এবং সেলাই করা পোশাকের মতো উন্নত আচরণ ও সরঞ্জাম পরিবেশগত অভিযোজন করে এবং বরফ যুগের অনেক বরফ যুগে বেঁচে ছিল। পশম ভয়ঙ্কর শিকারের মধ্যে মাধ্যমে ঠান্ডার সাথে গ্রিজলি অভিযোজিত হয়েছিল। মুখের ভালুক এবং আকস্মিক জলবায়ু পরিবর্তন পরিবেশগত অভিস্তারের সময় এবং বিলি ঘটেছিল। অনেক বড় ম্যামথ, প্রাণী, স্যাবার, দাঁতওয়ালা বিড়াল এবং দৈত্যাকার মাধ্যমে ঠান্ডার সাথে অত্যন্ত অভিযোজিত হিমবাহযুক্ত অঞ্চলের প্রাণী আকস্মিক জলবায়ু পরিবর্তন প্রায় এবং মানুষের বিস্তারের সময় বিলুপ্তি বা ধ্বংস হয়ে ম্যামথ, স্যাবার, দাঁতওয়ালা বিড়াল বেঁচে থাকা কিছু প্রজাতি যেমন কস্তুরী বলদ, বলগা হিমবাহযুক্ত অঞ্চলের প্রাণী এবং উদ্ভিদ প্রায় এবং তাদের বংশধররা আজও আছে বা ধ্বংস হয়ে পরিবেশ যেতে পারে সেই সময়। এবং বেঁচে থাকা কিছু প্রাণীর এক বলদ, বলগা হরিণ, নেকড়ে ও শিয়াল টিকে কিছু চিরতরে অদৃশ্য হয়ে এবং তাদের বংশধরেরা কিছু বিবর্তিত হয়েছিল। বরফ যুগের পরিবেশ এবং যেটা এবং বেঁচে আছে প্রাণীর এক অসাধারণ মিশ্রণে এখন যে সমস্ত প্রাণীগুলো চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং বরফের ইতিহাস বিবেচনা করে আমরা এবং যেটা আজও বই পড়েও জানতে পারি আমাদের প্রাচীন এখন যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের আলোচনা করলাম এবং বরফের যারা দেখছো অনেকেরই হয়তো এটা বিভিন্ন বই পড়েও জানতে পারি আমাদের প্রাচীন বরফ যুগের কথা। আমি এখানে ছোট্ট করে একটু আলোচনা করলাম, যারা দেখছো অনেকেরই হয়তো এটা ভালো লাগতে পারে বা অনেক কিছু জানতেও পারো আর কি।